আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি মাস্টারি ক্লাসের প্র্যাকটিস শোর জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনকার মতন আমরা গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে বিসিএস প্রিলিমিনারি মাস্টারি কোর্সের প্র্যাকটিস শোর জন্য আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। মামুন আশিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন আমাদের গুরু ক্লাবের অ্যাপের পক্ষ থেকে গুরু ক্লাব অ্যাপের মাধ্যমে টোটাল 18,940 জন পার্টিসিপেট অলরেডি আমাদের 47তম বিসিএস অ্যাডভান্স কোর্সের সাথে সংযুক্ত আছেন। তো আপনাদের সকলকে আমন্ত্রণ থাকবে এই 18,940 জন পার্টিসিপেটের সাথে আপনিও নিজে আপনার প্রস্তুতি শানিত করবেন আমাদের এই অ্যাপের মাধ্যমে। আমাদের এই অ্যাপে অনেকেই তাদের নিজস্বভাবে এই অ্যাপটিকে বহুভাবে ব্যবহার করে নিজস্ব উপায়ে নিজস্বভাবে তারা হচ্ছে তাদের বিসিএস প্রস্তুতি সম্পূর্ণ করছে। তো আজকেও আমরা আহ, আমরাও এখানে প্র্যাকটিস সেকশনে আপনাদের সকলের সাথে প্র্যাকটিস করব একটা সেকশন বা একটা কার্ড, এবং আমাদের সকলের ভুল ত্রুটি এবং যে জিনিসগুলো আমরা জানি না সেই জিনিসগুলো আমরা নতুন করে জানার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস সেকশন শুরু করি। আমাদের সাথে তানমিন হোসেন তন্দ্রা যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আমাদের সাথে প্র্যাকটিস করে আপনি আপনার নিজের প্রস্তুতি একটু শানিত করবেন। আমরা আরো যারা যারা দেখছেন তাদের সকলের কমেন্ট আশা করছি, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এখানে আজকে আমরা ফিল্টার করে নিব বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন। তো এখান থেকে আপনারা যারা আছেন তারা হয়তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি এখান থেকে যে কোনো সাবজেক্টের প্রশ্ন আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। আপনি এক বা একাধিক বিষয় একসাথেই আপনি সিলেক্ট করে তারপর প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ যে বিষয়টা আপনি হয়তো আজকে পড়ছেন সেই বিষয়টি আপনি প্র্যাকটিস করলে ডেলিটা ডেলি আপনার হচ্ছে হলো প্রতিদিনের যে পড়াটা সেটা আপনি আয়ত্ত করতে পারলেন, কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সেই জিনিসটা আপনি দেখতে পারলেন। আচ্ছা, আজকে আমাদের প্র্যাকটিস শোর জন্য প্রথম প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 38, অনুচ্ছেদ 50, অনুচ্ছেদ 41, অনুচ্ছেদ 100। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট সেকশনে উত্তর দিয়ে আপনারা জানাবেন যে এটির উত্তর কি। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধান থেকে প্রতি বছরই 2-3টা প্রশ্ন আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাংলাদেশের সংবিধানের ধারাগুলো এবং সংবিধানের বেশ কিছু ধারার মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ। ধর্মীয় স্বাধীনতা, আমি অপেক্ষা করছি কমেন্টের জন্য। তানমিন হোসেন তন্দ্রা লিখেছেন ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। ইশাত রহমান স্বচ্ছ বলেছেন খ, অনুচ্ছেদ 50। না, এটা হচ্ছিল অপশন গ, অনুচ্ছেদ 41। 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। তো অনুচ্ছেদ 38 নম্বরে সংগঠনের স্বাধীনতা, এবং 50 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির মেয়াদ, এবং 100 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আসন সংখ্যা নিয়ে বলা হয়েছে। এবং আমরা আরো অনেকগুলা ধারা বা অনুচ্ছেদ জানি, যেমন 7 নম্বর অনুচ্ছেদ, যেখানে হচ্ছে হলো যেটা আমাদের জন্য বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হলো 70 নম্বর অনুচ্ছেদ,
এরকম আরো অনেকগুলো অনুচ্ছেদ আছে যেগুলা হচ্ছে হলো আমাদের বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট, তারপরও যেগুলা হচ্ছে হলো অনেক বেশি থাকে, গুরুত্ব বহন করে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের অধ্যায় বা ভাগ কতটি? বাংলাদেশের সংবিধানের অধ্যায় বা ভাগ কতটি? 10টি, 11টি, 13টি, 15টি? আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি উত্তরটি আপনারা সম্পূর্ণভাবে লেখেন তাহলে বোঝা যাবে যে কোন প্রশ্নের কোন উত্তর আপনারা দিচ্ছেন। তো যারা ফেসবুক থেকে আমাদের দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে উত্তরটি দয়া করে লিখবেন। তানমিন হোসেন তন্দ্রা বলেছেন 11টি। বাংলাদেশের সংবিধানের অধ্যায় বা ভাগ কতটি? 11টি। দেখি উত্তরটি, আমারও মনে হচ্ছে 11টি। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের অধ্যায় 11টি। ধন্যবাদ তানভীর হোসেন তন্দ্রা সঠিক উত্তর দেওয়ার জন্য। আমাদের মহান মুক্তিযুদ্ধের 11টি ইসের সাথে, সেক্টরের সাথে করে এটা করা হয়েছিল, যে হচ্ছিল আমাদের সংবিধানের 11টি অংশে ভাগ করা, 7টি তফসিল, একটি প্রস্তাবনা, এবং একটি প্রস্তাবনার মধ্যে আবার 5টি ভাগ। তো এবং 153টি অনুচ্ছেদে বিস্তৃত আমাদের সংবিধান। ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আপনাদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন, বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ, কোনটি নয়। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? এটা একটা সোজা প্রশ্ন। যারা দেখছেন আমাদের ওইখানে ওই জেলার লোক থাকলে তাদের জন্য খুবই সহজ হবে, তারা হয়তো জানেন। অবশ্য ওই জেলার যারা লোক না তারাও হয়তো জানবেন, কারণ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমাদের সকলেই দেশের নাগরিক হিসেবে জানা উচিত। আমি অপেক্ষা করছি আপনাদের থেকে, ফেসবুকে কমেন্ট আশা করছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? আমার মনে হচ্ছে কীর্তনখোলা। হ্যাঁ, এটা কীর্তনখোলা, বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। বরিশাল জেলার শায়েস্তাবাদ থেকে এই নদীর প্রবাহ শুরু হয় গজালিয়ার কাছে। তো আড়িয়াল খাঁ নদীর শাখা নদী কীর্তনখোলার দৈর্ঘ্য 15 মাইল। পরবর্তীতে বিভিন্ন নদীর সাথে মিশে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি? সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। এবং সুন্দরবন দুটি দেশ, আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ আমরা শেয়ার করি। তো 60% এবং 40% হচ্ছে হলো, 60% আমাদের দেশের মধ্যে এবং 40% হচ্ছে হলো ইন্ডিয়ার মধ্যে। এই সীমানাটা একটা নদী দ্বারা বিভক্ত, সেই নদীটার নামই জানতে চাওয়া হয়েছে এখানে, যে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি। তো মার্জিয়া সুমি কমেন্ট করেছে হারিয়া ভাঙা। রুবায়েত সাহারিন কমেন্ট করেছে ক, নাফ নদী। রিশাদ রহমান স্বচ্ছ কমেন্ট করেছে হারিয়া ভাঙা। আমার কাছেও মনে হচ্ছে হারিয়া ভাঙা। তো যেহেতু হারিয়া ভাঙাই বেশি কমেন্ট করেছে, তো আমি হারিয়া ভাঙাইটাই সাবমিট করছি। হ্যাঁ, এটা হারিয়া ভাঙা। ধন্যবাদ আপনাদের সকলকে যারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়েছেন। হ্যাঁ, তানভীর হোসেন তন্দ্রাও কমেন্ট করেছেন হারিয়া ভাঙা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। নাজমুল হাসান খান নাইম, সাফিয়া খাতুন, আপনাদের সকলের উত্তরই সঠিক হয়েছে। নাফ নদী হচ্ছিল টেকনাফে, যেটা হচ্ছিল মিয়ানমারের সাথে, তো ওইটা হচ্ছিল ভুল উত্তর। আর হারিয়া ভাঙা হচ্ছিল সঠিক উত্তর। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আপনারা অংশগ্রহণ করেছেন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
লর্ড কর্নওয়ালিস, লর্ড অকল্যান্ড, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসি। সূর্যাস্ত আইন ব্রিটিশ আমলের একটি বিখ্যাত আইন, আমাদের বিশেষ প্রত্যাশিতের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক সূর্যাস্ত আইন। সেই সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? রুবায়েত শাহরিন বলছেন ক, লর্ড কর্নওয়ালিস। সাফিয়া খাতুন বলছেন ক। নাজমুল হাসান খান নাইম, মার্জিয়া সুমি লর্ড কর্নওয়ালিসই বলছেন। তো আমরা লর্ড কর্নওয়ালিসই সিলেক্ট করব, যেহেতু সকলেই বলছেন। তানভীর হাসান তন্দ্রাও বলছেন, তো আমি লর্ড কর্নওয়ালিসই বলছি। আমারও লর্ড কর্নওয়ালিসই মনে হচ্ছে। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন। আপনারা সকলেই ভালোভাবেই পারছেন দেখছি, তো শুভকামনা আপনাদের সকলের জন্যই। নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে অক্ষম জমিদারদের সম্পত্তি নিলাম বিক্রি করে বকেয়া রাজস্ব আদায় করার বিধানকে বলা হতো সূর্যাস্ত আইন। 1973 সালে গভর্নর লর্ড ওয়ালিস রাজস্ব বিক্রয় আইন বা সূর্যাস্ত আইন চালু করেন। এই আইনের ফলে তৎকালীন অনেক জমিদারই রাজত্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। কত সালে টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠিত হয়? টেলিফোন শিল্প সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965, 1966, 1967, 1968। টেলিফোন শিল্প সংস্থা। সকলের কাছ থেকে উত্তর আশা করছি। আমাদের বিশেষ পরীক্ষায় কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছেন, এই সালগুলো মনে রাখা তাদের কাছে আসলে একটা কষ্টকর ব্যাপার। তো এইগুলা আসলে প্র্যাকটিস করা ছাড়া আসলে মানে মনে রাখার খুব ভালো কোনো বা ইফেক্টিভ কোনো ওয়ে আসলেই নাই। তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা ছাড়া আসলে এই সালগুলো মনে রাখা আসলেই কষ্টকর। সো টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1965। নাজমুল হাসান খান নাইম বলছে 1965 সালে। তো দেখি। না, এটা রং অ্যান্সার। 1967 সাল হচ্ছিল সঠিক উত্তর। 1967 সালে প্রতিষ্ঠিত টেলিফোন শিল্প সংস্থা বাংলাদেশ সরকারি মালিকানাধীন একটি টেলিকম কোম্পানি। তো যাই হোক, আমরা এই জিনিসটা জানলাম। এখন পরবর্তী প্রশ্ন। ভারত পাকিস্তান বিভাজনের প্রক্রিয়ার সময় যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত চূড়ান্ত পরিকল্পনার নাম কি? ভারত পাকিস্তান বিভাজন প্রক্রিয়ার সময় যুক্তরাজ্য কর্তৃক প্রস্তাবিত চূড়ান্ত পরিকল্পনার নাম কি? মাউন্টব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ব্রিটিশ বিভাজন পরিকল্পনা, পলাশী পরিকল্পনা। ভারত পাকিস্তান বিভাজন এই উপমহাদেশে আমরা সকলেই জানি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তরাজ্য কর্তৃক সে সময় একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল এবং চূড়ান্ত একটি প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবনাটির নাম কি? মার্জিয়া সুমি লিখেছেন 1966, 1967। মেবি শিওর না, এটা আগের প্রশ্নের অ্যান্সার, বুঝতে পেরেছি। তাননিম হাসান তন্দ্রা লিখেছেন 1, মাউন্টব্যাটেন পরিকল্পনা, অপশন এ। আমারও মনে হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। তো আমি মাউন্টব্যাটেন পরিকল্পনাটাই সাবমিট করতে চাচ্ছি। হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাউন্টব্যাটেন পরিকল্পনা ভারত পাকিস্তান বিভাজন প্রক্রিয়ার সময় যুক্তরাজ্য কর্তৃক প্রস্তাবিত চূড়ান্ত পরিকল্পনার নাম ছিল লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা বা প্ল্যান অফ পার্টিশন। সো এটির ভিত্তি করেই আসলে পৃথক দুটি রাষ্ট্রের পরিকল্পনা করা হয়, যার একটি ছিল ভারত এবং আরেকটি ছিল পাকিস্তান।
এবং পাকিস্তানকে আবার দুই ভাগ করা হয়েছিল, যেহেতু হচ্ছিল বর্তমান পাকিস্তান যেটা, এবং আমাদের এখন যেটা পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। এবং ধর্মর ভিত্তিতে দুটি দেশ ভাগ করা হয়, আমরা সকলেই জানি। এবং তারপরে এটার সীমানা নির্ধারিত হয় এবং হচ্ছিল সকল ধরনের দুটি আলাদা পৃথক স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। ধন্যবাদ আপনাদের সকলকে সঠিক উত্তর দেওয়ার জন্য। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 11.8 কিলোমিটার, 12.8 কিলোমিটার। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর দৈর্ঘ্য কত? কিছুদিন আগে ওই ফ্লাইওভার নিয়ে পত্রিকায় বেশ অনেক কিছু লেখালেখি হয়েছে। তো আমাদের সকলের জানা উচিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত। সকলের চেষ্টা করে দেখতে পারেন। সকলের উত্তর আশা করছি কমেন্টে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য আমার মনে হচ্ছে 11.8 বা 12.2 এর একটা হতে পারে, আমি শিওর না। তো আমি 12.2 দিয়ে দেখতেছি, সাবমিট করতেছি। না, 11.8। এবং এটি 36তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন ছিল। বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ওয়াল সেতু, দৈর্ঘ্য 11.8 কিলোমিটার, যেটি ঢাকার চাংখারপুল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিস্তৃত। ফ্লাইওভারটি দেশের প্রথম উড়াল সেতু, যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রজেক্টে নির্মিত হয়। এবং ফ্লাইওভারটির 4টি লেন রয়েছে, 315টি পিলার এবং 214টি স্প্যানের উপর স্থাপিত। সাফিয়া খাতুন লিখেছিলেন গ, মার্জিয়া সুমি লিখেছিলেন 11.2। না, ধন্যবাদ আপনাদের সকলকেই, আপনাদের উত্তর হয়নি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোনটি উত্তর? আপনাদের সকলের কাছ থেকে উত্তর প্রত্যাশা করছি। আপনারা উত্তর করে জানিয়ে দিবেন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি। তানভীর হোসেন তন্দ্রা লিখেছেন বি, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তন্দ্রা আপু বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। শিওর না, তন্দ্রা আপু কমেন্ট করেছেন যে শিওর না। হ্যাঁ, প্রশ্নটা একটু কনফিউজিং, খুব বেসিক লেভেলের প্রশ্ন কিন্তু কনফিউজিং। সো আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটাই এসেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়টাকেই সাবমিট করছি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি 1920 সালের 23শে মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি প্রদান করেন। এটা প্রতিষ্ঠিত হয় এবং 1921 সাল থেকে 1921 সালের 1 জুলাই থেকে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এটার 100 বছরই হয়েছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন খনিজ সম্পদের জন্য নেত্রকোনা এলাকা পরিচিত? নেত্রকোনা এলাকার মদন এলাকা
বাংলাদেশের কোন খনিজ সম্পদের জন্য পরিচিত? চুনাপাথর, কয়লা, গন্ধক, হেভি মিনারেল স্যান্ড। চুনাপাথর, কয়লা, গন্ধক, হেভি মিনারেল স্যান্ড কোন খনিজ সম্পদের জন্য মদন বা নেত্রকোনা এলাকা পরিচিত? আমাদের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়, আমরা জানি। গ্যাস, কয়লা, অনেক ধরনের খনিজ সম্পদই আমাদের দেশে আছে। তন্দ্রা আপু কমেন্ট করেছেন অপশন বি, কয়লা। নেত্রকোনা এলাকায় কয়লা। আচ্ছা, আমরা দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চুনাপাথর। দেখি অপশন সাবমিট করে। না, আমরা দুজনেই ভুল। অ্যান্সার হেভি মিনারেল স্যান্ড। নেত্রকোনার মদন এলাকায় উচ্চমানের হেভি মিনারেল স্যান্ড পাওয়া গেছে, যেটি জিরকন, ইলমেনাইট, রুটাইল ও গার্নেটের মতন গুরুত্বপূর্ণ খনিজ বিদ্যমান। এটি বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানির জন্য সম্ভাবনাময় খনিজ শিল্প। অনেক ভালো হেভি মেটাল পাওয়া যায়। যাই হোক, আমিও জানলাম ব্যাপারটা, আমারও জানা ছিল না। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? চাঁদপুর, ফরিদপুর, ময়মনসিংহ, ভোলা। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? মৎস্য গবেষণা মৎস্য প্রজাতি গবেষণাগার মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? চাঁদপুর, ফরিদপুর, ময়মনসিংহ, ভোলা। তানভীর হোসেন তন্দ্রা আপু বলছেন ময়মনসিংহ। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের উত্তরটি কমেন্ট বক্সে জানানোর জন্য। এটির মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারছি আমাদের অনেকগুলো প্রশ্ন। সো বিশেষ প্রস্তুতির জন্য অনুশীলনের আসলে কোনো বিকল্প নেই। তো আমরা ময়মনসিংহ সিলেক্ট করছি, এবং হ্যাঁ, উত্তরটি সঠিক। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহে অবস্থিত এবং ইলিশ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। এখন একটি সহজ প্রশ্ন এসেছে আমাদের সামনে। জুম হচ্ছে এক ধরনের উদ্যান অর্থনীতি, এক ধরনের উদ্ভিদ, এক ধরনের বনজ ফল, এক ধরনের কৃষি অর্থনীতি। জুম। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। ফেসবুকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তানি হোসেন তন্দ্রা আপু কমেন্ট করেছেন ডি, এক ধরনের কৃষি অর্থনীতি। তো আমরা ফেসবুকে যারা কমেন্ট করেছেন তাদের উত্তরটাই গ্রহণ করছি, এবং উত্তর সঠিক। জুম হচ্ছিল এক ধরনের কৃষি অর্থনীতি, যেটা পাহাড়িরা হচ্ছিল চাষ করে, তাদের চাষের একটি বৈচিত্র্যময় পদ্ধতি জুম চাষ, এবং এটাই তাদের একটা অর্থনীতির মূল চালিকা শক্তি। নিম্নের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ? বাংলাদেশ ব্যাংক আমরা জানি আমাদের কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশের। তো আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক আসলে কি কাজ করে? যেটা হচ্ছে আমানত গ্রহণ, সঞ্চয় স্থানান্তর, ঋণ প্রদান না ঋণ নিয়ন্ত্রণ। নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ? বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি কাজ করে সেই প্রশ্ন। আমানত গ্রহণ করে, সঞ্চয় স্থানান্তর করে, ঋণ প্রদান করে না ঋণ নিয়ন্ত্রণ করে? তো আমার কাছে মনে হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে, অপশন ডি। কারণ আমানত গ্রহণ
করে না, এটা শিওর, কারণ হচ্ছে আমানত গ্রহণ কেন্দ্রীয় ব্যাংক করে না। হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে একটি রয়েছে জাতীয় অর্থে উৎপাদনশীল সম্পদসমূহের প্রবৃদ্ধি ও ঋণ উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ মুদ্রার মান স্থিতিশীল রাখা ও টাকার বৈদেশিক বিনিময়ে হার ধরে রাখার উদ্দেশ্যে মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক মুদ্রা বাজারের হস্তক্ষেপের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং সর্বশেষ মুদ্রা বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন নীতি ও কার্যক্রম গ্রহণ করে। আমাদের পরবর্তী প্রশ্ন, আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ময়মনসিংহের মুক্তাগাছায় কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে? ময়মনসিংহের মুক্তাগাছায় কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে? 20 মেগাওয়াট, 25 মেগাওয়াট, 15 মেগাওয়াট, 10 মেগাওয়াট। সৌর বিদ্যুৎ প্রকল্প আমরা জানি পরিবেশ বান্ধব এবং আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর জন্য সৌর বিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্পের মতন প্রজেক্টগুলো আসলে যে কোনো দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ময়মনসিংহের মুক্তাগাছায়ও এরকম একটি প্রজেক্ট চলছে। তো এই প্রজেক্টটা কত মেগাওয়াটের? তন্দ্রা আপু কমেন্ট করেছেন এ অর বি, অর্থাৎ 20 এবং 25 মেগাওয়াটের। আমরা আরেকটু অপেক্ষা করছি। ফেসবুকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে উত্তর আশা করছি। ধন্যবাদ তানভীর হোসেন তন্দ্রা আপুকে আপনার উত্তর প্রদান করার জন্য। আমরা উত্তরটি দিচ্ছি এবং উত্তর হচ্ছে 20 মেগাওয়াট। সো মুক্তাগাছায় সোলার টেক এনার্জি লিমিটেড 320 কোটি টাকা ব্যয়ে 70 একর জমির উপর এই প্রজেক্টটা কন্টিনিউ করতেছে এবং নির্মাণ হচ্ছে। আমাদের প্র্যাকটিস সেকশনের আজকে শেষ প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের প্রচলিত সর্বোচ্চ মুদ্রা কোনটি? বাংলাদেশের বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চ মুদ্রা কোনটি? নাজমুল হোসেন খান নাইম কমেন্ট করেছেন 20। আগের প্রশ্নের উত্তর আমি বুঝতে পেরেছি ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশের প্রচলিত সর্বোচ্চ মুদ্রা, এটা আসলে আমরা সকলেই জানি, কারণ আমি উত্তরটা দিয়ে দিলাম। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত মুদ্রা 1000 টাকার নোট, যেটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত। তো আমরা জানি আমাদের দেশে দুই ধরনের নোট প্রচলিত, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক যেটাই করে বাংলাদেশ ব্যাংকেরই থেকে। তো আপনাদের সকলকে অনুরোধ থাকবে আমাদের এইভাবে এই প্র্যাকটিস সেকশনে যুক্ত হয়ে আমাদের এই প্রতিযোগী যারা ছিলেন তাদের মতন আপনারা সকলেই গুরু ক্লাবের অ্যাপের সাথে থেকে প্র্যাকটিস করবেন। নাজমুল হাসান খান নাইম উত্তর দিয়েছেন 1000। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের অ্যাপটি ঘুরে দেখার জন্য এবং আমাদের অ্যাপের যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন আপনাদের বিশেষ প্রস্তুতিতে। আশা করছি আপনাদের এই অপশনগুলো আপনাদের খুবই উপকার, আপনারা অপশনগুলো ব্যবহার করে খুবই উপকৃত হবেন এবং আপনারা বিভিন্নভাবে, অর্থাৎ আপনারা আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনারা যেভাবে পড়াশোনা করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন, যে প্র্যাকটিসের একটি অংশ আমরা এতক্ষণ ধরে দেখলাম এবং আমাদের প্রতিযোগীরা ফেসবুকে কানেক্টেড থাকার মাধ্যমে তারাও অংশগ্রহণ করলেন। তো এতক্ষণ ধরে আমাদের যারা দেখছে, আমরা আবারও প্র্যাকটিস সেকশন নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।